গত 15 বছর যেই সরকার আমাদের শাসন করেছেন, এখন এটাকে শাসনও বলা যাবে না, এক ধরনের শোষণ বা এক ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে আমরা পার করেছি। সেখানে একটা বিশেষ গোষ্ঠীকে এমনভাবে লোন প্রদান করেছে, তারা মূলত টাকা পাচার করেছে। আপনারা দেখবেন যে হাজার হাজার কোটি না, লাখ লাখ কোটি টাকা আমাদের পাচার হয়েছে। কোত্থেকে? ব্যাংক থেকে ঋণ নিয়ে সাধারণ মানুষের টাকা, সরকারের টাকা, আমাদের জনগণ যে টাকাটা তার ভবিষ্যতের জন্য সেভ করছে ব্যাংকে, সেখান থেকে সেই টাকাটা আমাদের পাচার হয়ে গেছে। ইভেন আমাদের যে পাচারকৃত টাকাটা সেটা যদি দেশে ইনভেস্ট করা হতো তাহলে বলা হয় যে কোনো মানুষ বেকার থাকতো না, আমাদের ইকোনমিক সাইজ 1.5 গুণ বা 2 গুণ বেড়ে যেত। অতীতের সরকার যেটা করে গেছেন, আমাদের ব্যাংকিং ব্যবস্থাটাকে একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করতে যে একেবারে পঙ্গু করে দিয়েছে বলা যায়। প্রতিবেদন দেখছিলাম আমরা, এবং এখান থেকে যদি বলে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে যে বাধাগুলো আমরা শুনছিলাম, যে দুর্নীতি, প্রশাসনিক জটিলতা বা সীমিত অবকাঠামো, এই বিষয়গুলো আসলে বিদেশি বিনিয়োগকে কতটা প্রভাবিত করছে, এবং সাথে সাথে জানতে চাই যে এর কারণে অর্থনীতিতে কি ধরনের ক্ষতি হতে পারে, আপনি কি মনে করেন? যে জিনিসটা এখানে ওদের হচ্ছে শুধু একটি দেশের কথা বলে তারা তাদের কথা বলেছে, কিন্তু বিষয়গুলো আসলে সামগ্রিক বিনিয়োগের জন্যই সমস্যা সৃষ্টি করে। সেটা যদি আপনি লোকাল ইনভেস্টমেন্ট বলেন বা ফরেন ইনভেস্টমেন্ট বলেন, ট্যাক্স বার্ডেন যেটাকে বলা হয়েছে আনফেয়ার ট্যাক্স। এখন এখানে আমাদের যে প্রতিবেশী দেশ বা আমাদের কম্পিটিটিং কান্ট্রি যেগুলোকে বলি, সেই দেশে যদি কম ট্যাক্সে একজন বিদেশি বিনিয়োগকারী তার ইনভেস্টমেন্টটা করতে পারে, তাহলে সে এখানে কেন আসবে? তারপরে বিনিয়োগ আকর্ষণের জন্য তো আসলে সহজ পন্থা সবসময় মানুষ খুঁজে। তো আমরা একটা ডেভেলপিং কান্ট্রি হতে যাচ্ছি, 26 সালে আমাদের গ্র্যাজুয়েশন হবে। এখানে আমাদের ইনভেস্টমেন্টটা খুবই জরুরি, কারণ ইনভেস্টমেন্ট না হলে আমাদের যে অর্থনীতি সেটা সচল হবে না। আমাদের কর্মসংস্থান সৃষ্টি, আমাদের যে অর্থনৈতিক ক্যাপাসিটি সেটা বাড়ানোর জন্য দরকার। কিন্তু আপনি যদি দেখেন আমাদের বর্তমান গত কয়েক বছর ধরেই আমাদের বিদেশি বিনিয়োগ 3 বিলিয়ন কিংবা এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, এটা কোনোভাবে বাড়ছে না। তো দীর্ঘদিন ধরেই এক ধরনের সংস্কার বা আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে না। তো এখানে যদিও মোটা দাগে 5টা কথা বলা হয়েছে, একটা দুর্নীতি, আর একটা হলো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব। তো একটা জিনিস দেখেন যে আসলে একটা মানুষ একটা সেবা চাচ্ছে, সে সব কিছু কমপ্লাই করছে, সেখানে যদি বিলম্ব হয় তাতে আসলে কি ধরনের ক্ষতি হয়? আমি যখন একটা বিনিয়োগ করতে যাব, আমার তো একটা এস্টিমেটেড কস্ট আছে যে আমি আগামী 10 মাসের ভিতরে 100 কোটি টাকা বিনিয়োগ করব, আমি এর পরে 10 মাসের পরে আমি প্রোডাকশনে যাব, তাহলে আমার কস্টটা কিভাবে আমি করব, আমার রিটার্ন কিভাবে আসবে? তো এখানে দেখা যায় যে আমাদের ব্যুরোক্রেটিক যে বিলম্ব বলি বা জটিলতা বলি, সেইটা একটা বড় ধরনের কারণ হয়ে দাঁড়ায়, যার কারণে ধরেন একটা এস্টিমেটেড টাইমের থেকে হয়তো 2 মাস বেশি লাগলো। তো যে ব্যক্তি আসলে বিনিয়োগ করে সে নিজের অর্থ প্লাস ব্যাংক থেকে ধার করে, তো ব্যাংক থেকে ধার করলে সেক্ষেত্রে তার একটা ইন্টারেস্ট দিতে হয়, তাহলে যেটা দেখা যায় তখন তার বিজনেসের যে এস্টাবলিশমেন্ট কস্ট এবং রিটার্ন সেটা ডিলে হয়ে যায়। ফলে কিন্তু আমরা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাক্টিভিটি লস করতেছি। অন্যদিকে যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু এই জিনিসটাকে ওয়েলকামিং হিসাবে নিবে না কখনোই, কারণ সে তার সব কিছু কমপ্লাই করে তারপরে ব্যবসায় যাচ্ছে, সেখানে যাই কেন সে বিলম্বে পড়বে। এর পরের যে ইস্যুটা বলা হয়েছে যে আনফেয়ার বা অসম ট্যাক্সের কথা বলা হয়েছে। সো আপনি যদি একটা ট্যাক্স রেট দেন, সেটা একটা সার্টেন টাইমের জন্য অফার করেন, সেই ট্যাক্সটা যদি আমার জন্য বেশি হয়ে যায়, তো আমার তো আর একটা প্রতিযোগিতা দেশ আছে, তারা তো সেই সুযোগটা নিবে, তারা কম ট্যাক্স দিবে। আমাদের আসলে লক্ষ্য হওয়া উচিত যে আমি একজনের কাছ থেকে অনেক টাকা আদায় করব, নাকি অনেকজনের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট আদায় করে বেশি আদায় করব। তো সেই ক্ষেত্রে আপনি ট্যাক্সের যদি হার বেশি দিলে যে আপনার ট্যাক্স বেশি আদায় হবে, এটা আপনি বলতে পারেন না, এটা হয়ও না আসলে স্ট্যাটিস্টিক্যালি। সো আমরা বেশি বিনিয়োগ যদি আনতে পারি তাহলে আমাদের ট্যাক্স বাড়বে, কিন্তু সেটা রেটের দিয়ে যে বাড়ানো যায় এটা আসলে সঠিকও না, এবং এইটা অতীতে আমরা কখনো ফল পাইনি। যারা আমাদের প্রতিযোগী দেশ, ধরেন ভিয়েতনামের কথা যদি বলি, ভিয়েতনাম এমন একটা দেশ যারা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে তারা একটা লেভেলে চলে গেছে, তাদের যে এক্সপোর্ট ভলিউম ভ্যালু সেইটার তুলনায় আমরা কিন্তু অনেক পিছিয়ে।
তো আমরা যদি সেই জায়গায় যেতে চাই, আমাদের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করতে চাই, আমাদেরকে বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে হবে এবং দেশীয় বিনিয়োগ আকর্ষণ করতে হবে। তো এই যে দুটো জিনিস বললাম, এটা কিন্তু তড়িৎ গতিতেই আমাদের সমাধান করা যেতে পারে বা সমাধান করা উচিত। আর একটা ইস্যু আসছে, সেটা হলো দুর্নীতি। আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার টাকাটা বিনিয়োগ করবেন, একজন ব্যবসায়ী তার সঞ্চিত জমানো বা টাকাটা সে বিনিয়োগ করতেছে, সে কেন বিনিয়োগ করতেছে? একটা দেশের লাভ হবে, তারও লাভ হবে, কর্মসংস্থান। সেখানে কেন সে ঘুষ দিবে বা ঘুষ দিতে হবে? এই ঘুষের কারণে এমনটাই এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় আমাদের জিডিপির একটা বড় অংশ খেয়ে ফেলে। এখানে বলা হয়েছে প্রায় 0.2% থেকে 1% বা তার চেয়েও বেশি আসলে আমাদের জিডিপির যে পরিমাণ, সেটা বাড়তে পারে যদি আমাদের এই দুর্নীতিটা না হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো, যেখানে আমাদের টোটাল ইনভেস্টমেন্ট সাইজ, আমরা চেষ্টা করতেছি দীর্ঘদিন ধরে যে আমাদের ইনভেস্টমেন্ট টু জিডিপি রেশিও যেটা, সেটা আমরা 30-এর উপরে নিতে পারতেছি না। আমাদের টোটাল ইনভেস্টমেন্ট টু জিডিপি হয়েছে আপনার এখন দেখা যায় 30.7, এটা হলো 2024 অর্থ বছরে। 25 একটু কমেছে। আর প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা ব্যক্তি খাতের বিনিয়োগ, এটাই হলো আমাদের সবচেয়ে বড়, এবং এটা দিয়েই হলো আপনার কর্মসংস্থান এবং অর্থনীতির চাকা দ্রুত গতিতে চলে। সেটা মাত্র আমাদের 22-22.5% আসে। তো আমরা যদি এখানে মানুষকে, যেখানে আমি ওয়েলকাম করব, সেখানে যদি মানুষের জন্য বাধা তৈরি করি, তাহলে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বিনিয়োগ সেটা আনতে পারবো না। সো এটা তো আমাদের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা তৈরি হবে। কারণ আমাদের এখন যদি দেখেন, রিসেন্টলি একটা বিবিএস এর রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেই রিপোর্টে বলা হয়েছে যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, সে পাশ করার পরে 3 বছর ওয়েট করতে হয় একটা চাকরি পাওয়ার জন্য। কাউকে 2 বছর পেতে হয়, কেউ ইভেন 4 বছর পর্যন্ত আছে। কেউ কেউ তার পরিবারের লোকজন কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে পার্সু করে চেষ্টা করতেছে, ইন এক্সচেঞ্জ অফ সামথিং তারা চাকরি পাচ্ছে। প্রচুর পরিমাণে বেকারত্ব যেখানে আমাদের রয়ে গেছে, শিক্ষিত জনগোষ্ঠী যারা, এবং আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেটাকে কাজে লাগার জন্য তো আমাদের জব ক্রিয়েশন খুবই জরুরি। তো এই ধরনের পরিস্থিতিতে আবার অন্যদিকে দেখেন, এই কথাটা কোন দেশ বলেছে? একটা উন্নত দেশ বলেছে। তো আমরা যদি নিজেদেরকে উন্নত দেশের কাতারে কখনো স্বপ্ন দেখতেছি, সেটা একটা টাইম ফ্রেম সেট করা হয়েছে, এখন আমরা উন্নয়নশীল দেখে দিই, তো তারা যে জিনিসটাকে বাধা মনে করতেছে, আমাদের তো উচিত তড়িৎ গতিতে সেই বাধাটাকে ওভারকাম করা। তা নাহলে তো আমাদের অগ্রগতি হবে না, অর্থনৈতিক উন্নয়নও হবে না। একদমই, খুব সুন্দর করে বিশ্লেষণ করছিলেন। এবার যদি একটু জানতে চাই, শ্রম অধিকার সংরক্ষণ কার্যক্রমে আসলে কি ধরনের ত্রুটি বিদ্যমান আপনি দেখছেন, এবং এই ত্রুটি কিভাবে বিদেশি বিনিয়োগকে প্রভাবিত করছে? না, শুধু বিদেশি বিনিয়োগ না, আমাদের যে শ্রম অধিকার, এটা কিন্তু আমাদের এক্সপোর্টকেও প্রভাবিত করছে। কারণ আমরা যাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে যারা পণ্য কিনছেন, তারা ডেফিনেটলি ডেভেলপ কান্ট্রিগুলোয়, আমি যদি ইউরোপীয় ইউনিয়ন কিংবা ইউএস অথবা কানাডার কথা বলি, এরা শ্রম অধিকারের বিষয়ে যথেষ্ট সচেতন এবং তারা শ্রম অধিকারে বিশ্বাস করে, এবং এরা চায় যে শ্রমিকের যে ন্যায্য পাওনা এবং শ্রমিকের যে অধিকার, সেটা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করা হোক। অন্যদিকে যারা ইনভেস্টমেন্ট করতে এখানে আসতে চাচ্ছেন, তারা একটা ভালো পরিবেশ চায়, এবং তারা যেহেতু একটা কর্পোরেট কালচার মেনে চলে এবং তাদের একটা উন্নত দেশের একটা নীতিমালা আছে, তারা তাদের মানুষের কাছে, তারা যে অনেক সময় দেখবেন অনেক কোম্পানি থাকে শেয়ার মার্কেটে লিস্টেড, তাদের একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি আছে, মানুষের কাছে দায়বদ্ধ আছে। আপনি যে ফ্যাক্টরিটা থেকে ইনভেস্ট করছেন, সেই ফ্যাক্টরির শ্রমিকের জীবন মান কেমন, সে শ্রমিক কি তার ন্যায্যটা পাচ্ছে নাকি সে শোষিত হচ্ছে, এই সব বিষয়গুলো আসলে এখন ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে দাবিগুলো, এবং ফলে আমাদের শ্রম অধিকার প্রতিষ্ঠার প্রতি আমাদের যে উন্নয়ন হয়নি তা বলা যাবে না। আমাদের গার্মেন্টস সেক্টরের কথা যদি বলি, সেখানে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু সেইটা আপ টু দ্য মার্ক না। কোনো জায়গায় এখনও ভায়োলেশন রয়েছে। যেমন কালেকটিভ বার্গেনিং এজেন্ট, যেটাকে আমরা দর কষাকষি যদি বলি, যে একটা প্রবলেম হলো, বা আমাদের বেতনের ক্ষেত্রে বা আমাদের অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো একজন শ্রমিক হিসেবে পাও না, সেই সব জায়গাগুলোতে কিছু দুর্বলতা রয়েছে, যেগুলো আসলে দূর করা উচিত। এবং এই যে সমস্যাগুলো এখনও বিদ্যমান রয়েছে, সেগুলো যদি আমরা আসলে দূর করতে না পারি, তাহলে এটা হলো আসলে স্টেট অর্গান কিছু
নিয়ম নীতি বা গাইডলাইন তৈরি করে দেন, যে গাইডলাইনগুলো যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আসলে এটার একটা সুষ্ঠু সমাধান হয়। সেক্ষেত্রে দেশের বেশ কিছু আইন আছে, আমাদের লেবার ল যেটা ছিল সেটার বিধিমালা সংশোধন করা হয়েছে, অনেকটাই করেছে, কিন্তু এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো আসলে এটার সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিছু অংশ করলাম যেটা করলে আসলে মানুষকে দেখানো যায় এরকম না, কারণ শ্রমিককে বাদ দিয়ে তো আপনি শিল্প চালাতে পারবেন না। তো শ্রমিকের কল্যাণ যদি আমরা নিশ্চিত করতে পারি, এখনকার কনসেপ্টে শ্রমিক আসলে না, তারা অংশীদার শিল্পের, তারা যে আমরা যে পণ্যটা উৎপাদন করি সেই উৎপাদনের অংশীদার। তো আপনি যদি অংশীজনকে সন্তুষ্ট না করতে পারেন বা তাদেরকে প্রপারলি অ্যাড্রেস না করেন তাদের বিষয়গুলো, তাহলে তো আমার প্রোডাকশন ফ্লোর ভালো করে চলবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেড ইউনিয়ন যারা আছে, আমাদের যারা ইন্ডাস্ট্রি চালান, তারা মিলে যৌথ প্রচেষ্টা করতে হবে। আর সরকারকে যেটা করতে হবে, প্রপার মনিটরিংয়ের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে সর্বস্তরে। দেখা যায় কি আমাদের যে বড় সেক্টরগুলো আছে সেখানে আমরা ইমপ্লিমেন্ট হচ্ছে, ছোট সেক্টরগুলোতে হচ্ছে না। ইনফর্মাল সেক্টর যেগুলোকে আমরা বলি, সেখানে আমাদের শ্রমিকের অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে যদি আমরা শ্রম অধিকারকে প্রতিষ্ঠা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের আরেকটা দুর্বলতা রয়ে গেছে আমি মনে করি, সেটা হলো যে আমাদের অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়। ধরেন আমরা আজ যে নীতিতে চলছি, 2 বছর পরে সেই নীতি তো নাও চলতে পারে। সেক্ষেত্রে আমাদের ক্রমান্বয়ে এটাকে একটা আপগ্রেড করতে হবে, যে যেখানে আমরা দেখবো যেটা ত্রুটি ধরা পড়ছে বা যেখানে বৈষম্য তৈরি হচ্ছে, সেইটাকে কুইক যদি আমরা রেসপন্স করি এবং ইয়ে করি, তাহলে যেটা দেখা যাবে যে বৈশ্বিক যে ট্রেন্ড বা বৈশ্বিক যে স্ট্যান্ডার্ড সেটার সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। এবং সেক্ষেত্রে তখন বিদেশি যারা আমাদের কাছ থেকে ইম্পোর্টার, আমরা যাদের কাছে এক্সপোর্ট করি এবং যারা আমাদের দেশে আসতে চান, সেক্ষেত্রে দুই দিক থেকেই আমরা লাভবান হব। এবং আমাদের এর কোনো আসলে বিকল্প ভাবার সুযোগ নাই শ্রম অধিকার নিশ্চিত করা ছাড়া। একদমই, আপনি ত্রুটিগুলোর কথা বলছিলেন, সাথে সাথে আপনার কথা কিন্তু এই ত্রুটি থেকে উত্তরণের উপায়গুলো আমরা জেনে নিলাম। এবার যদি জানতে চাই, কুঋণ বা এই ব্যাংকিং খাতের নিয়ম বহির্ভূত যেই ঋণ প্রদানের ঘটনা, এটি বিদেশি বিনিয়োগের কি ধরনের ঝুঁকি থাকতে পারে এবং ঝুঁকি থাকলে এটা থেকে উত্তরণের উপায় বা সমাধানে কোনো ব্যবস্থা? স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদনটাতে দুটো বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেস টু ফিন্যান্স বা একটা অল্প সংখ্যক সোর্স। আপনি যখন বিনিয়োগ করতে যাবেন, বিনিয়োগের আসলে মাল্টিপল সোর্স থাকে। সেটা হলো যে আপনার জমানো টাকা আপনি ব্যাংক থেকে নিতে পারেন, আপনি বিদেশি পার্টনারদের কাছ থেকে নিতে পারেন, আবার আপনি জয়েন্ট ভেঞ্চার যেটা বললাম বিদেশি পার্টনার, এইখানে বেশ কিছু সোর্স থাকে। আমাদের সেই সোর্সগুলো কম। স্টক মার্কেট থেকেও আমরা চাইলে আমরা ইনভেস্টমেন্টের জন্য ফান্ড সংগ্রহ করতে পারি, কিন্তু আমাদের দেশে টোটাল ইনভেস্টমেন্ট সিনারিওর কথা যদি চিন্তা করি, এখানে আসলে আমাদের নন পারফর্মিং লোন বা কুঋণ যেটাকে বলা হয়, কুঋণ, সেই ক্ষেত্রে বড় একটা প্রবলেম সৃষ্টি করে গেছে। আমাদের গত 15 বছর যেই সরকার আমাদের শাসন করেছেন, এখন এটাকে শাসনও বলা যাবে না, এক ধরনের শোষণ বা এক ধরনের নিপীড়নের মধ্যে দিয়ে আমরা পার করেছি। সেখানে একটা বিশেষ গোষ্ঠীকে এমনভাবে লোন প্রদান করেছে, তারা মূলত আপনি লোনটা নিয়ে একটা ফ্যাক্টরি করবেন, সেখানে আপনার উৎপাদন হবে, আপনার আয় হবে, আপনি রিপেমেন্ট করবেন। কিন্তু যদি আপনি বিধি বহির্ভূতভাবে নেপোটিজমের মাধ্যমে আপনি লোন নেন, সেই লোনটা নিয়ে তারা টাকা পাচার করেছে। আপনারা দেখবেন যে হাজার হাজার কোটি না, লাখ লাখ কোটি টাকা আমাদের পাচার হয়েছে। কোত্থেকে? ব্যাংক থেকে ঋণ নিয়ে সাধারণ মানুষের টাকা, সরকারের টাকা, আমাদের জনগণ যে টাকাটা তার ভবিষ্যতের জন্য সেভ করছে ব্যাংকে, সেখান থেকে সেই টাকাটা আমাদের পাচার হয়ে গেছে। ইভেন আমাদের যে পাচারকৃত টাকাটা সেটা যদি দেশে ইনভেস্ট করা হতো, তাহলে বলা হয় যে কোনো মানুষ বেকার থাকতো না, আমাদের ইকোনমিক সাইজ 1.5 গুণ বা 2 গুণ বেড়ে যেত, এই যে কথাগুলো। তো সেইখানে আমি যেটা বলবো যে অতীতের সরকার যেটা করে গেছেন, আমাদের ব্যাংকিং ব্যবস্থাটাকে একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করতে যে একেবারে পঙ্গু করে দিয়েছে বলা যায়। আপনি নিশ্চয়ই জানেন যে 5টা ব্যাংক মার্জার করতে হচ্ছে, সরকার উদ্যোগ নিচ্ছে মার্জ করবে। অনেকগুলো ব্যাংক তার গ্রাহকের টাকা দিতে পারতেছে না। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিদেরকে ঋণ দেওয়ার ফলে বেশ কিছু রাজনৈতিক, তারা ব্যবসায়ীও বটে, তাদের ব্যবসার যে অর্থ বা মূল্য তার চেয়ে অতিমাত্রায় লোন নিয়েছে। লোনটা নিয়ে তারা হয়তো পাচার করেছেন,
কিংবা নিজের কাজে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেই টাকাটা এখন অনিশ্চিত হয়ে গেছে আদায় করা। অন্যদিকে আর একটা জিনিস যেটা হলো যে ব্যবসায়ের ক্ষেত্রে রাজনৈতিকরণের ফলে বেশ কিছু ব্যবসায়ীদের ব্যবসা কার্যক্রমে একটা প্রভাব পড়ছে। ফলে সে কি করছে, যেই লোনটা সে নিয়েছিল সেটা আর দিতে পারেনি। এখন এখানে আবার ব্যাংক কিছু কথা বলে যে উইলিংলি যে বা ইচ্ছাকৃত ডিফল্টার, যারা ইচ্ছাকৃত ডিফল্টারদের আসলে ইচ্ছাটাই ছিল একটা ব্যাড মোটিভ থেকে তারা এটা করেছে, যে সে 500 কোটি টাকা নেবে, 200 কোটি টাকা দেশে রাখবে, 300 কোটি টাকা পাচার করবে। আমরা যদি দেখি যে বিভিন্ন মন্ত্রীর বিদেশে সম্পদ জব্দ করা হয়েছে, লাস্ট একটা গ্রুপের থাইল্যান্ডে ইনভেস্টমেন্ট বন্ধ করা হয়েছে, আপনার লন্ডনে সেখানে তার একজন ব্যক্তি, সে ব্যবসায়ী রাজনীতিবিদ, তার 650টা বোধ হয়, অথবা সোফার 650 অথবা 350, আমার ভুল হতে পারে, সেখানে সে ফ্ল্যাটের মালিক। এই টাকাগুলো তো সে নিশ্চয়ই আয় করে নাই, সে ব্যাংক থেকে নিয়েছে। এর ফলে আপনি যেটা বলছিলেন অর্থনীতিতে বা বিনিয়োগে কিভাবে প্রভাব পড়ছে, এর প্রভাবটা সিভিয়ারলি পড়েছে। যেই ব্যক্তি ইনভেস্ট করতে চায়, ভালো ব্যবসায়ী, সে এখন ব্যাংকে টাকা পাচ্ছে না, কারণ টাকাটা নেই, পাচার হয়ে গেছে। সো আমি বলবো এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে আমার দৃষ্টিতে, আমি একজন বিজনেস বিষয়ক সাংবাদিক হিসেবে বলবো, সরকারের যতগুলো কার্যক্রম বা সংস্কার এবং এই পতিত সরকারের পরে যেখানে সাকসেসটা বেশি আসছে সেটা বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে, কারণ তারা পাচারটাকে থামাতে পেরেছে। যদিও এখানে বলা হচ্ছে যে আপনার নন পারফর্মিং লোন বেড়েছে, আসলে ওখানে জিনিসটাকে আমাদের শুধু টাকা পাচার নয়, আমাদের হিসাবের ক্ষেত্রেও এক ধরনের ফ্যাব্রিকেটেড বা ইনফ্লেটেড ডেটা শো করা হয়তো, প্রকৃত যে ডাটাটা সেটা দেখায়নি। ফলে এই পরিমাণটা বেড়ে গেছে, কিন্তু আমাদের যে রক্তক্ষরণটা সেটা থামানো গেছে। এখন যদি আমরা ক্রমান্বয়ে আমাদের যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে এবং যেভাবে আবার আমাদের রেমিটেন্স ফ্লো বা অন্যান্যভাবে ধীরে ধীরে ইজি হচ্ছে, সেইটা যদি হয় এবং ব্যাংকগুলোকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে পারে, তাহলে হয়তো কিছু সময় পরে আবারও যে ঋণ প্রবাহ, আপনি যদি দেখেন প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা আমাদের সিঙ্গেল ডিজিট, এবং সিঙ্গেল ডিজিট কি সেটা 8-7 এরকমই নেমে আসে মাঝে মাঝে। তো এইটা তো একটা দেশের জন্য কাম্য না, যেখানে আমাদের 14-15% পর্যন্ত প্রাইভেট ক্রেডিট গ্রোথ ছিল, সেই জিনিসটা এখন আপনার সিঙ্গেল ডিজিটে নেমে গেছে। আপনার দারিদ্র্যের হার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো, এটা তো ইকোনমির সাথে জড়িত। তো ইকোনমিকে যদি আমি ভাইব্রেন্ট করতে চাই, আমাকে ইনভেস্টমেন্ট আনতে হবে। আর ইনভেস্টমেন্ট আনার জন্য তো আমি যেই সমস্যাগুলোর কথা বললেন, এগুলোর সমাধান একটা অবশ্যই করতে হবে। সাথে সাথে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে এনে সেখানে আমাদের পূর্বের অবস্থায় ঋণ প্রবাহটাকে স্বাভাবিক করতে হবে। একদমই। আপনি অন্তর্বর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলছিলেন সংস্কারমূলক, সেই পদক্ষেপগুলো নিয়ে যদি জানতে চাই এবং এই পদক্ষেপের সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চাই। এইটা আসলে আমাদের মানুষ, আপনি যার উপরে প্রয়োগ করবেন নীতিটা এবং যারা এই নীতিটা মানবে, তাদের কিন্তু একটা মাইন্ডসেট দরকার আছে। আমরা যেটা দেখি, ধরেন যদি একটা মেডিসিন আসে, আমাদের যদি লাস্ট মেডিসিনের কথাই বলি, কোভিডের সময় ভ্যাকসিনটা তো প্রয়োগ করা হয়, প্রথমে ট্রায়াল রান করা হয়, তারপরে মানুষের উপরে কখন করা হয়, যখন আমরা এটার ব্যাড ইম্প্যাক্ট বা মানুষের জীবনের জন্য হুমকি হবে না এবং এটাকে একটা লেভেলে নেয়, তারপরে সফিস্টিকেটেড করে, তার মানে কি আপনি একটা ফিল্ড দরকার কিন্তু প্রয়োগের। আমি যেটা বলবো যে আমাদের যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, হচ্ছে, কিছুটা ইন প্লেস আছে, সেগুলো ডেফিনেটলি আসলে দেশের অর্থনৈতিক এবং মানুষের কল্যাণের জন্য ভালো। কিন্তু আমাদের যারা আছেন এখন, আমাদের যেই একটা বড় কারণ উল্লেখ করা হয়েছে রিপোর্টটাতে, যে ব্যুরোক্রেটিক ডিলে, এই ব্যুরোক্রেসির কারণে অনেকগুলো আইন, অনেকগুলো নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারছে না। কারণ কি? কারণটা একদম স্পষ্ট বলা আছে, কারাপশন। যখনই আপনি সঠিকভাবে নিয়মটা পালন করতে যাবেন, তখন তো আপনি আপনার যে আন্ডারহ্যান্ড ডিলিংসগুলো, সেগুলো আপনি, অর্থাৎ ব্রিভেরির ক্ষেত্রে, ঘুষের ক্ষেত্রে তো সে পাচ্ছেন, এখানে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারপরে হলো আমাদের যে 15-16 বছরে যে কাঠামোটা দাঁড়াচ্ছে, এটা একটা
আনইভেন কম্পিটিশন অ্যান্ড ডেভিল নেক্সাস তৈরি হয়েছে। এই ডেভিল নেক্সাসটা তারা চাচ্ছে না যে একটা সুশৃঙ্খলিত সিস্টেম দাঁড় করানো হোক, যেটার ফলে কেউ কোনো অন্যায়ভাবে কোনো কাজ করতে পারবে না, কোনো অবৈধ সুযোগ নিতে পারবে না। যার কারণে এই সরকার যেই পদক্ষেপগুলো আমি বলবো ফিনান্সিয়াল সেক্টরে নিচ্ছে, এগুলা প্রপারলি ইমপ্লিমেন্ট করা এবং এগুলাকে একটা কনক্লুডিং জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে পারছে না। ধরেন ব্যাংকিং সংস্কারের ক্ষেত্রে পরিবারতন্ত্রের একটা ব্যাপার আছে এবং রাজনৈতিক ইনফ্লুয়েন্স আছে। আপনি যদি দেখেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর আছেন তিনি একজন বিজ্ঞ অর্থনীতিবিদ, কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি যে আসলে পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড না হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়া যায় না, রাজনৈতিকভাবে একজন ব্যক্তিকে বসায় দেওয়া হচ্ছে। আবার আপনি ধরেন বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সে হলো স্টক মার্কেট রেগুলেটর, তাকে বসানো হচ্ছে পলিটিক্যাল বিবেচনায়। কিন্তু আমরা ওইখানে এমন একটা লোককে দেখতে চাই যে হলো দেশের স্বার্থে এবং তার মেধা যোগ্যতার বলে ওখানে যাবেন এবং তার যে ইনোভেটিভ আইডিয়া থাকবেন, মেধা থাকবেন, সে কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তির স্বার্থে নয় কিংবা গভর্নমেন্টের প্রেশারের কারণে সে একটা পলিসি ইমপ্লিমেন্ট করবে না, সে ইমপ্লিমেন্ট করবে সঠিক পন্থাটা যেটা আসলে দেশের অর্থনীতিকে গতি দিবে। সেই জিনিসটা অ্যাবসেন্স রয়েছে। দেখেন এই জিনিসটা আমরা অতীতে দেখেছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন কোনো একটা সিদ্ধান্ত নিতে যায় তখন সে পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্সার থাকে তাদের কারণে সেই সিদ্ধান্তগুলো নিতে পারেন না। আবার পলিটিক্যাল ব্যক্তিরাই যারা রাজনৈতিক শক্তি প্রয়োগ করে গভর্নমেন্টের কিংবা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে ডাইভার্ট করে তাদের স্বার্থে নিয়ে গেছে। সো এই যে জিনিসগুলো সংস্কার নিয়েছে যে বাংলাদেশ ব্যাংক ফুললি তার অটোনমি নিয়ে কাজ করবে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তার মতো করে কাজ করবে, মেধা ওইখানের যে ব্যক্তিরা আছে তারা স্বাধীনভাবে কাজ করবে, কারো পদায়ন পলিটিক্যাল ভিত্তিতে হবে না। হ্যাঁ, সেই বিষয়গুলো আসলে এখন আমাদের সংস্কারের ভিতরে আছে, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য শুধুমাত্র যে এই সরকার তার একটা সময় পরে চলে যাবে, পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে একটা নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হয়েছে, মানে যদিও অ্যাকুরেট টাইম বলা হয় না বাট ফেব্রুয়ারির মধ্যে বলা হয়েছে, যারা ক্ষমতায় আসবেন তাদের কাজ হবে যে এই যে ভালো পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এইগুলাকে কন্টিনিউ করা, যাতে আমাদের গত 15 বছরের যে অভিজ্ঞতা সেইটা যাতে আবার ফিরে না আসে, এটা একটা বড় বিষয়। আর এই সরকারেরও যে পদক্ষেপগুলো নেবে আমি বলবো যে তাদের প্রত্যেকটা পদক্ষেপেরও একটা জনস্বার্থ এবং অ্যাকুরেসি থাকতে হবে। তারা আবার এমন কোনো সিদ্ধান্ত না নেয় যেটা আসলে ব্যবসায়ী বান্ধব না কিংবা জনবান্ধব না। তারা যেই সিদ্ধান্তগুলো নিবে তাদের যে দুর্বলতা নেই তাও বলা যাবে না, তাদেরও কিছু কিছু বিষয় আছে। এখানে ব্যবসা বান্ধব পরিবেশ এবং ব্যবসা বান্ধব নীতি করার জন্য এখনও যেই সময়টুকু সামনে আছে, যেই রিফর্মসগুলো হাতে নিয়েছেন সেগুলোতে কিছু ফাইন টিউনিং করে সেইটার একটা রূপ দেওয়া, যেটা নিয়ে আসলে সামনে যে সরকারটা আসবেন তারা সেইটা বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে একটা শেপ দিবেন। এবং আমরা যে এলডিসি গ্র্যাজুয়েশন হবে আমাদের 26 সালে, আমরা মানুষের কর্মসংস্থান সহ আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করব, যেই স্ট্যান্ডার্ড দিয়ে আমরা আমাদের এস্টিমেটেড টাইমের মধ্যে একটা মধ্যম আয়ের থেকে মানে উচ্চ আয়ের দেশে বা উন্নত দেশের দিকে আমাদের সেই পথ তৈরি হবে। আমি মনে করি এই সংস্কার কার্যক্রমগুলো সেই পথ তৈরি করার মতোই, কারণ এখানে বেশ কিছু মানুষকে ইনক্লুড করা হয়েছেন যারা গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করা এবং যাদের অভিজ্ঞতা এবং যাদের নিউট্রালিটি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক যেভাবে কাজ করছে, আমি মনে করি এই ধরনের সংস্কার সকল সেক্টরের পুরোপুরি বাস্তবায়ন এবং এটার কন্টিনিউশন পরবর্তী সরকারের মাধ্যমে হওয়া উচিত। তাহলে আমরা একটা ভালো অর্থনীতি এবং বৈষম্যহীন সমাজের দিকে আগাতে পারবো। একদমই, আমাদেরও প্রত্যাশা তেমনই থাকবে। আমরা বিদেশি বিনিয়োগের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরকেও। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।